একদা একটি ছেলের ভীষণ রকম শরীর খারাপ। তখন ঠাকুরমশাই ওনাকে বলেছিলেন যে এই ছেলেকে বাঁচাতে হলে একমাত্র তার যে বান্ধবীরা আছেন ওনাদের পা ধুয়ে জল ওনাকে খেতে হবে, তবে একমাত্র ছেলেটিকে বাঁচাতে যেতে পারে। কিন্তু যখন ওই সব মেয়েদেরকে বলা হয়েছিল যে তোমরা তোমাদের পা ধোয়া জল যদি ছেলেটাকে দাও, এই ছেলেটা যদি পান করে তবেই নাকি ছেলেটার জীবন বাঁচানো যেতে পারে, কিন্তু কেউই রাজি হচ্ছিল না। একমাত্র একটি মাত্র মেয়ে রাজি হয়েছিল, আর তার পা ধোয়া জল খেয়ে ছেলেটির আবার জীবন ফিরে পেয়েছে। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমি কার কথা বলছি। ছেলেটি হলো আমাদের ঈশ্বর স্বয়ং শ্রীকৃষ্ণ। আবার যেই মেয়েটি ছেলেটির আমাদের শ্রীকৃষ্ণের জীবন বাঁচিয়েছিলেন তিনি হলেন গিয়ে যে শ্রীমতী রাধিকা। নমস্কার। আজকের বিসিএস ইনস্টিটিউটের পক্ষ থেকে আজকে আমাদের যুগ বিভাজনের দ্বিতীয় পর্বে আমি রাহুল দেবনাথ তোমাদের ক্লাস নিচ্ছি। আমাদের আজকের যে বিষয়বস্তু রয়েছে সেটাতে রয়েছে যুগ বিভাজন। আমি প্রথমের ক্লাসে যুগ বিভাজন আয়োজন করেছিলাম যে সেখানে চর্যাপদ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি মধ্যযুগে পা দেব। তো মধ্যযুগে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যযুগে কি কি ঘটেছিল। সেম করে আমাদের এই বাংলা সাহিত্যের যুগ বিভাজনের আমরা দশম থেকে দ্বাদশ অব্দি আমরা একটি মাত্র নিদর্শন পেয়েছিলাম। সেটি কি? সেটি হলো একমাত্র চর্যাপদ। আমরা আজকে আলোচনা করব মধ্যযুগে। মধ্যযুগের সময়কাল পঞ্চদশ থেকে অষ্টাদশ। আচ্ছা, তো আমরা এবার এই মধ্যযুগকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি? প্রাক চৈতন্য যুগ, চৈতন্য যুগ, চৈতন্যোত্তর যুগ। আচ্ছা, প্রাক চৈতন্য যুগের সময়কাল পঞ্চদশ শতাব্দী, আর চৈতন্য যুগ ষোড়শ শতাব্দী, আর চৈতন্যোত্তর যুগ সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দী। আচ্ছা, আমরা আমাদের যে আজকের আলোচনার বিষয় সেটি হলো এই প্রাক চৈতন্য যুগ। তোমাদেরকে বলে রাখি, প্রাক চৈতন্য যুগ শুরু হওয়ার পর্বেই আমাদের বাংলা সাহিত্যে এক বিশাল ঝড় এসেছে। না, সেই ঝড়টা কি? সেই ঝড়টা হলো অন্ধকার যুগ। 1201 থেকে 1350 আমরা ধরতে পারি পুরো 150 বছর। আমরা চর্যাপদ পেয়ে আমরা ভেবেছিলাম যে আমাদের বাংলা সাহিত্য অসীম দূরত্বে পৌঁছাবে, কিন্তু এই অন্ধকার যুগ কি করেছে? আমাদের বাংলা সাহিত্যকে একটু নিমজ্জিত করে তুলেছে। কিন্তু এই 150 বছরের মধ্যে কি হয়েছিল? তুর্কিদের আক্রমণ। আপনি মনে করেন আপনি সাধারণ জীবনযাপন করছেন, হঠাৎ করে উগ্রবাদীরা আপনাদের উপর হামলা করলো, তখন কি করবেন? ঠিক এইরকম পরিস্থিতি ঘটেছে তৎকালীন সময়ে। তখন যে যার মতো করে দেশ ছেড়ে দিয়েছে, এবং ওই সময়কার সাহিত্য কিভাবে রচিত হবে? কোনো সাহিত্য রচিত হয়নি। কিন্তু এই কথাটা বললে কিন্তু ভুল হবে। সাহিত্য রচনা হয়েছিল শুধুমাত্র এক দুটো, তাদের মধ্যে ছিল শূন্য পুরাণ, এই এক দুটো ছিল। আচ্ছা, এবার প্রাক চৈতন্য যুগের পঞ্চদশ শতাব্দীর মধ্যে আমরা কি পাই? আমরা একটা পাই শ্রীকৃষ্ণ কীর্তন। বুঝতে পেরেছো? আমরা আজকে শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে আলোচনা করব। না, শ্রীকৃষ্ণ কীর্তন কি? শ্রীকৃষ্ণ কীর্তন হলো রাধা এবং কৃষ্ণের প্রণয় লীলা। পৃথিবীর বুকে যে ঈশ্বর তার জীবন দিয়ে এক অসামান্য পৃথিবী গড়ে তুলেছে সেটা হলো শ্রীকৃষ্ণ কীর্তন। আচ্ছা, আমরা আজকে শ্রীকৃষ্ণ কীর্তনের বিশেষ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কৃত হয় কোথা থেকে? তো এখানে অপশন আছে বীরভূম জেলার কাকিল্লা থেকে, নেপালের রাজদরবার থেকে, বাঁকুড়া জেলার কাকিল্লা থেকে, বর্ধমান রাজবাড়ি থেকে। তো আনসারটা কি হবে? আনসারটা অবশ্যই হবে গ, বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম থেকে। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো?
বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম থেকে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কৃত হয়েছে। এইবার শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা ভাষা ও সাহিত্যের কোন যুগের নিদর্শন? আমরা বলেছিলাম যে আমরা আজকে মধ্যযুগ নিয়ে আলোচনা করবে, তাহলে এখানে একটা দুটো আমরা পেয়েছি, মধ্যযুগ। তাহলে কোন মধ্যযুগ? অন্তে, শেষে কি হয়েছিল? অবশ্যই না, এটা হয়েছিল শুরুতে। তাহলে আদি মধ্যযুগে। তাহলে আনসার হবে আদি মধ্যযুগ। কেমন? তারপরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তনের খণ্ড সংখ্যা হলো, খণ্ড, এটা খণ্ডে বিভক্ত একটা প্রণয় আখ্যান, যেখানে রয়েছে কয়টি? মাত্র 13টি খণ্ড। 13টি খণ্ডে শ্রীকৃষ্ণের বাল্যরূপ থেকে প্রেমলীলা, শেষ জীবন সবকিছু এখানে বর্ণিত হয়েছে। তারপরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি। এবার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি কে আবিষ্কার করেন? পুঁথি আবিষ্কার কি করেছেন? প্রশ্নটার মধ্যে বুঝবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় বিদ্যদল্লভ। কেমন? বসন্ত রঞ্জন রায় বিদ্যদল্লভ। এবার কত সালে আবিষ্কার করেছিলেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার সাল কত? 1316 বঙ্গাব্দে। পরীক্ষার মধ্যে অনেক সময় বঙ্গাব্দটা দেওয়া থাকে, আবার খ্রিস্টাব্দটা দেওয়া থাকে না। কোনো কোনো ক্ষেত্রে খ্রিস্টাব্দ থাকে, কোনো কোনো ক্ষেত্রে বঙ্গাব্দ থাকে। তাহলে এখানে আমি দোনোটাই দেওয়ার চেষ্টা করলাম, যে আনসারটা হবে কি 1316 বঙ্গাব্দে, আর খ্রিস্টাব্দে হিসাবটা হবে 1909। আচ্ছা, একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? কে লিখেছিলেন? বারু চণ্ডীদাস। তোমাদের মধ্যে চণ্ডীদাস নিয়ে সমস্যা আছে, আমি জানি। চণ্ডীদাস নিয়ে আমি পরবর্তী সময় একটি ক্লাস দেওয়ার চেষ্টা করব, যেখানে আমি এই চণ্ডীদাসের ভুল ত্রুটি কি কি ছিল, বা চণ্ডীদাস কতজন ছিলেন, এই নিয়ে আমি আলোচনা করব। এখানে লেখা আছে বারু চণ্ডীদাস, তোমরা কেউ কেউ লিখছো দ্বিজ চণ্ডীদাস, এটা কিন্তু হবে না। বারু বরু চণ্ডীদাস। তারপরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রাপ্য চিরকুটে কোন নামটি পাওয়া যায়? যে আমরা জানি এটা অনেক আগের। এবার এই মধ্যযুগে রচিত হয়েছে মানে সবকিছু নিয়ে দ্বিধা ছিল আমাদের, কিন্তু এখন আমরা দেখব যে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আসল নাম কি। অনেকে অনেক রকম নাম বলেছেন, কিন্তু একটা চিরকুট ছিল, ছোট্ট একটা চিরকুট, এটাতে শুধু কেবল লেখা ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এটা হবে রাইট আনসার। কেমন? তারপরের প্রশ্ন, বড়ু চণ্ডীদাস কোন দেবতার ভক্ত ছিলেন? আচ্ছা, আমরা জানি যে তৎকালীন সময়ে যত সব আখ্যান কাব্য রচিত হয়েছিল, সেগুলা ওনারা নাকি স্বপ্নে আদেশ পেয়েছিলেন। তো এই বড়ু চণ্ডীদাস ছিলেন বাসুলি দেবতার ভক্ত। কেমন? আচ্ছা, তারপরের প্রশ্ন,
এটা একটা কনফিউজ প্রশ্ন যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচিত হয় চৈতন্য আবির্ভাবের পরে, চৈতন্য দেবের সময়ে, চৈতন্য পূর্ববর্তীকালে, আদি যুগে। আচ্ছা, দেখো, চৈতন্য দেবের আবির্ভাবের পরে তো কখন এটা হতে পারে না, সময় তো এটা হতে পারে না। আদি যুগে তো আমরা কি পেয়েছি? চর্যাপদ পেয়েছি। তাহলে আমাদের অপশন রয়েছে কি? চৈতন্য পূর্ববর্তীকালে। চৈতন্য পূর্ববর্তীকালে আমরা কি পেয়েছি? শ্রীকৃষ্ণ কীর্তন পেয়েছিলাম। তারপরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি। এবার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির বিষয়বস্তু কি কি ছিল এটাতে? না, শ্রীকৃষ্ণ কীর্তন আমি প্রথমেই বলেছিলাম যে এটা একটি আখ্যান কাব্য, যেখানে শ্রীকৃষ্ণের প্রেম প্রণলীলা সম্পর্কে আলোচিত হয়েছে। আচ্ছা, এবার তো এখানে অপশন রয়েছে কীর্তন বিষয়ক তো হবে না, অনুবাদকমূলক, ভগবত বিষয়ক। তো এখানে আনসার কি হবে? রাধা কৃষ্ণ প্রণলীলা বিষয়ক, এটা হবে রাইট আনসার। আমরা জানি রাধা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট 13টি খণ্ড রয়েছে। এবার 13টি খণ্ডের মধ্যে শেষ খণ্ডের নাম কি? পরীক্ষার মধ্যে কখনো কখনো প্রথম খণ্ডের নাম আসে, যে কোনো একটা খণ্ডে দিতে পারে তোমাদের, যে তো শেষ খণ্ডটা ভীষণ ইম্পর্টেন্ট, এই জন্য আমি এই কোশ্চেনটা রেখেছি। তো শ্রীকৃষ্ণ কীর্তনের শেষ খণ্ডের নাম কি? রাধা বিরহ, যেখানে রাধার বিরহ লাভের কথা উঠে এসেছে। আচ্ছা, যেহেতু আখ্যান কাব্য ধর্মী, এবার এই শ্রীকৃষ্ণ কীর্তনের চরিত্র কটি? আমরা শ্রী রাধা আর কৃষ্ণর নাম তো শুনেছি, আর কি আছে? তাহলে আনসার কি দুটো হবে? অবশ্যই না। পাঁচটি তো জানি না, একটি তো হবেই না, এটা তো হবে না। তাহলে আনসার হবে তিনটি। আনসার হবে তিনটি। শ্রীমতী রাধিকা, শ্রীকৃষ্ণ আর বড়াই। কেমন? আচ্ছা, একটা প্রশ্নের ধাঁচ কিরকম হতে পারলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধাকে কৃষ্ণে কোন খণ্ডে প্রথম প্রেম নিবেদন করে? আনসার হবে তাম্বুল খণ্ডে। কেমন? এই যে এতগুলো নাম ছিল, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, বংশীখণ্ড, এগুলা ওই 13টি খণ্ডের মধ্যে একটা, কিন্তু এই তাম্বুল খণ্ডটা হলো এই খণ্ডের মধ্যে এসে শ্রীকৃষ্ণ প্রেম নিবেদন করেছিলেন। তারপরে প্রশ্ন, বাংলাদেশে বাংলা ভাষা রচিত শ্রীকৃষ্ণ বিষয়ক প্রথম কাহিনী কাব্য, বলেছে বাংলাদেশের প্রথম শ্রীকৃষ্ণ বিষয়কে নিয়ে রচিত প্রথম কাহিনী কাব্য কোনটি? অবশ্যই শ্রীকৃষ্ণ কীর্তন। আচ্ছা, এই কোশ্চেনটা পরীক্ষাতে অনেকে তোমরা ভুল করো। শ্রীকৃষ্ণ কীর্তনে উল্লেখিত চরিত্র আই হন আসলে কে? আসলে কে? কোশ্চেন মার্ক। আচ্ছা, তোমরা আমি দেখেছি প্রত্যেকে এই আনসারটা করো, অয়ন ঘোষ। কথাটা অয়ন না, কথাটা আয়ান ঘোষ। আনসার হবে আয়ান ঘোষ, এটা কিন্তু হবে না। আয়ান ঘোষ, মনে রেখো।
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল, এটা নিয়ে অনেক বিভ্রান্তিকর সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এই পঞ্চদশ শতাব্দীতেই এই শ্রীকৃষ্ণ কীর্তন রচিত হয়েছিল। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন নদীর কথা আমরা উল্লেখ পাই? গঙ্গা নদী, মহানন্দা, কাবেরী নদী, যমুনা নদী। অবশ্যই আনসারটা কি হবে? যমুনা নদী। আচ্ছা, তারপরে প্রশ্ন, কোন খণ্ডটি শ্রীকৃষ্ণ কীর্তনের অংশ নয় বলে চিহ্নিত? এখানে রয়েছে তাম্বুল খণ্ড, নৌকাবিলাস, রাধা বিরহ, কালীয় দমন। রাধা বিরহ তো হবে না, রাধা বিরহ তো ছিল শেষ খণ্ড। তাম্বুল খণ্ডে আমরা পেয়েছি শ্রীকৃষ্ণ রাধাকে প্রেম নিবেদন করেছেন, তাহলে বাদ বাকি রয়েছে কালীয় দমন আর নৌকাবিলাস। তাহলে আনসার হবে এই দুইটা থেকে একটা, তাহলে আনসারটা হচ্ছে নৌকাবিলাস। নৌকাবিলাস হচ্ছে এই শ্রীকৃষ্ণ কীর্তনের কোনো অংশ নয় বলে চিহ্নিত। আচ্ছা, এটা আরেকটা বিভ্রান্তিকর প্রশ্ন। শ্রীকৃষ্ণ কীর্তন কোন জাতীয় কাব্য? পদাবলী জাতীয় কাব্য, লোকগীতি কাব্য, নাট্যগীতি পাঁচালী জাতীয়, মহাকাব্য জাতীয়? মহাকাব্য তো হবে না। এবার পদাবলী, হ্যাঁ এখানে তো পদ আছে, কিন্তু পদাবলী হবে না এখানে। লোকগীতি কাব্য, না এটা তো হবেই না। নাট্যগীতি পাঁচালী জাতীয় কাব্য, মনে রাখবে এটা হবে রাইট আনসার। বড়াই চরিত্রটি রাধার সঙ্গে কি সম্পর্ক? বড়াই, অন্যতম চরিত্র বড়াই হলো মায়ের পিসি। এই বড়াই চরিত্রটি হলো রাধার মায়ের পিসি, রাইট আনসার। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কবির পূজ্য দেবতা হলেন, যে দেবীকে উনি স্মরণ করে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লিখেছেন, কাকে? আনসার হবে শাক্ত দেবী বাসুলি। আমরা আগেও এই আনসারটা বলেছিলাম, শাক্ত দেবী বাসুলি দেবীর আরাধ্য দেবতা হিসাবে উনি ওনাকে স্মরণ করে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচিত করেছিলেন। আচ্ছা, এটা তোমরা সবাই পারো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান তিনটি চরিত্র কি কি? রাধাকৃষ্ণ বড়াই, রাধাকৃষ্ণ সুদান, রাধাকৃষ্ণ আয়হন, রাধাকৃষ্ণ ও বাসুদেব। তাহলে আনসার হবে প্রথমটা, রাধাকৃষ্ণ ও বড়াই। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বাংলা সাহিত্যের প্রথম কি সাহিত্য কর্ম? আনসার হবে গীতি কবিতা ধর্মী, সরি সরি, আনসার হবে কাহিনী কাব্য। এটা
কাহিনীর আকারে রচিত হয়েছে, এটা এটা একটা কাহিনী কাব্য। তারপরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ছন্দ, যেহেতু একটি কাহিনী কাব্য তাহলে ছন্দ তো থাকতেই হবে এখানে। ছন্দ হলো পয়ার, মুক্তক, অমিত্রাক্ষর, গদ্য ছন্দ। আনসার হবে পয়ার ছন্দ। তারপরের প্রশ্নে, আচ্ছা আমরা আজকের ক্লাসের শেষ প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে রসের প্রাধান্য লক্ষ্য করা যায় সেই রসটি কি? মধুর রস আছে, কোমল রস আছে, শান্ত রস আছে। আনসারটা হবে শৃঙ্গার রস। আজকের ক্লাসে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে একটি সাধারণ জ্ঞান অর্জন করলাম। প্রধান চরিত্র সম্পর্কে, আহ প্রধান তিনটি চরিত্র সম্পর্কে আমরা একটু জানলাম। আর কি কি জানলাম, কখন কোথায় হয়েছে, কোথায় কি না হয়েছে। ইভেন আমরা এটাও জানতে পারলাম যে এই এই কাহিনীধর্মী আখ্যান কাব্যটা কখন রচিত হয়েছিল, কে রচিত করেছিলেন, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কখন রচিত হয়েছিল, আর আজকের দিনও এর প্রাধান্য কি, বা এই শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে পরবর্তী সময়ে আমি যখন আরেকটি ক্লাস নেব তখন তোমাদেরকে বিষয় ভিত্তিক সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আজকে একটি সাধারণ জ্ঞান তোমাদেরকে দিলাম যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আসলে কি। নমস্কার, আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, ধন্যবাদ। শেষ।